কতকটা নিশ্চিন্ত হয়ে যজ্ঞের আগুন জ্বালতে শুরু করলেন তিনি। সবে মাত্র শুরু করেছেন এমন সময় কিছু একটা অনুভব করে মাথা তুলল বিশাখা। তার ভুল হচ্ছে কি না, ভুল নয়, ওই ওই শোনা যাচ্ছে। এবার আবিরও শুনতে পেল ঝড় বৃষ্টির আওয়াজ ছাপিয়ে ভেসে আসছে একটা গানের সুর। তবে বর্ষার রাতের মন মাতানো সুর নয়, এ হলো এক ভয়ঙ্কর সুর যা শুনে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। শুনলেই মনে হয় যে আনন্দ দেওয়ার জন্য নয়, এ সুর হলো আতঙ্ক আর বিভীষিকার যুগলবন্দি। সুরটা ধীরে ধীরে যেন কাছে এগিয়ে আসছে। আর সামলাতে পারল না বিশাখা, উন্মাদের মতো আর্তনাদ করে সে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। ট্রায়াঙ্গেল প্রোডাকশনের আজকের নিবেদন অমিত ঘোষের লেখা নরকের দ্বার। গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে ঝিনুক, অরিজিৎ, পৌতুষা, সুপর্ণ, পলাশ, রূপম, প্রিয়ঙ্কর ও শুভঙ্কর। শুরু হচ্ছে অমিত ঘোষের লেখা নরকের দ্বার। টিভি আর আমি পলাশ অধিকারী। ওয়েলকাম টু ইউর ফেভারিট শো বিচিত্রপত্র। আপনারা জানেন প্রতি শনিবার রাত 10টায় এই শোতে আমি আপনাদের সামনে নিয়ে আসি এমন কোনো সেলিব্রিটিকে যার জীবনে কিছু রহস্য আছে। এই অনুষ্ঠানে আমরা খোলাখুলি তাদের সাথে কথা বলি। আজ আমাদের গেস্ট লিস্টে এমন একজন আছেন যিনি সঙ্গীত শিল্পী হিসেবে এককালে ভীষণ জনপ্রিয় ছিলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছেন। কিন্তু গত 10 বছর তিনি একটাও নতুন গান রিলিজ করেননি বা কোনো শো করেননি। বলা যায় হঠাৎ করেই যেন অকালে তিনি অবসর গ্রহণ করেছেন। আমরা আজ তার কাছে সেটাই শুনতে চাইব। সো প্লিজ ওয়েলকাম শ্রীমতী বিপাশা লাহা। রূপম স্টুডিওতে আজ সকাল থেকেই ব্যস্ততার পরিবেশ। আগামী মাসে রিমঝিম মিউজিকের পক্ষ থেকে যে মিউজিক ভিডিও লঞ্চ করা হবে, আজ তার অডিও রেকর্ডিং। আসছেন বিখ্যাত শিল্পী বিশাখা লাহা। সুর কম্পোজ করেছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর তাপস ব্যানার্জি। ঠিক 10:30টায় বিশাখার গাড়িটা স্টুডিওর সামনে এসে পৌঁছালো। ভিতরে পৌঁছে বিশাখা দেখল তাপস রেডি হয়ে বসে আছে। প্রাথমিক কথাবার্তা সেরে ও এগোবে, হঠাৎ তাপস বলল, বিশাখা, তোর মনে আছে 2 মাস আগে তুই এখানে বসে একটা সুর কম্পোজ করেছিলি? বিশাখা আমতা আমতা করে বলল, হ্যাঁ, কেন বলো তো? ওটা আমার দারুণ লেগেছিল। তুই শুধু বড় মাপের সিঙ্গার না, একজন দারুণ কম্পোজারও বটে। থ্যাঙ্কস তাপসদা, কিন্তু এখন এসব কথা? তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ রয়েছে। কি বলো তো? আজকে আমি কোনো সুর কম্পোজ করিনি। তুই যে সুরে গানটা গাইবি ওটা তোরই বানানো, সেই সুরটা। চিন্তা করিস না, কম্পোজার হিসেবে তোর নামই থাকবে। না না তাপসদা, সেটা কি করে হয়? ওটা তো আমি এমনিই বানিয়েছিলাম শখ করে। ওটা মোটেও ভালো না, অতীব জঘন্য তাপসদা ওটা। কি বলছিস তুই? মাত্র 2 অক্টেভ দিয়ে যে এত দুর্দান্ত সুর বাঁধা যায়,
সেটা কেউ ভাবতেই পারে না। এমন একটা কাজ কেন লুকিয়ে রাখবি? না মানে ওটা আমার তেমন পছন্দ হয়নি, তাই আমি স্বরলিপিটা ছিঁড়ে ফেলেছি। ইনফ্যাক্ট আমার মনে পড়েছে তোমাকে আমি বলেছিলাম ওটা স্টুডিওর সিস্টেম থেকে ডিলিট করে দিতে। পাগল হলি নাকি তুই? এমন একটা সুর ডিলিট করা যায়? চিন্তা করিস না, তুই একবার গানটা গেয়ে দে, তারপর দেখ শুধু কি হয়। অনেকটা অনিচ্ছা ভরে রেকর্ড রুমের দিকে পা বাড়ালো বিশাখা। কাচের ঘরে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে বিশাখা। বাইরে দেখতে পাচ্ছে পুরো মিউজিক টিমকে। সবাই রেডি। হেডফোনটা কানে পড়ে নিল সে। তাপস থামস আপ করতেই সচল হয়ে উঠল ওটা। কানে ভেসে এলো আস্থায় শুরুটা। লিরিক্স ওর মুখস্থ। সবে গানটা শুরু করতে যাবে এমন সময় হঠাৎ সুরের প্রকৃতি বদলে গেল। কানে ভেসে এলো এক ভয়ঙ্কর আওয়াজ। এটা স্টুডিওর মিউজিশিয়ানদের বানানো নয়। এই নারকীয় সুর আসছে কোনো ভিন্ন দুনিয়া থেকে। নিমেষে একটা ভয়াল ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো। আর্তনাদ করে উঠল বিশাখা। তার চোখের সামনে স্টুডিও ভরে গেল এক লাল মেঘে, আর সেই সঙ্গে দেওয়ালে দেখা গেল এক বিচিত্র ছায়া। বোঝাই যায় এ জীব রক্ত মাংসের দুনিয়ার নয়। আতঙ্কে হেডফোন খুলে ফেলল সে। তারপর দৌড় দিল দরজার দিকে। কাচের ঘর থেকে বাইরে আসতে তার পায়ে ঠেকল একটা মানুষের দেহ। তাপসদা। কিন্তু তাপসদা কি পিছনে বোতাম দেওয়া শার্ট পরে নাকি? মোটেই না। রুদ্ধশ্বাস আতঙ্কে সে বুঝল তাপস ব্যানার্জির মুন্ডুটা কেউ অমানসিক শক্তিতে পিছন থেকে ঘুরিয়ে দিয়েছে। পেটটা পাশবিকভাবে ফালা ফালা করেছে, আর সেখান থেকে ঘুরিয়ে পড়ছে তাজা রক্ত। আর পারল না বিশাখা। পরিত্রাহী আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। নিজের বাড়িতে ড্রয়িং রুমে বসেছিল আবির, বিশাখার স্বামী। তার সামনে জয়ন্ত দত্ত, সিআইডি অফিসার। বিশাখা এখনো হসপিটালে ভর্তি। তার শরীরে বড় কোনো চোট না লাগলেও মানসিকভাবে বিপর্যস্ত। রূপন স্টুডিওতে সেই ভয়াবহ ঘটনার পর 2 দিন কেটে গেছে। শুধু তাপস নয়, মিউজিক টিমের প্রত্যেকেরই সেদিন বীভৎস মৃত্যু ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু কোনো লিড পায়নি। বিশাখাকে জেরা করেও খুব বেশি এগোনো যায়নি। জয়ন্তর ইচ্ছা ছিল একটু বেশি সময় ধরে ইন্টারোগেট করে, কিন্তু উপর মহল থেকে প্রবল বাধার সম্মুখীন হয়েছে। বিশাখার মতো সেলিব্রিটিকে বেশি ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা আবিরবাবু, আজকের ব্যাপারটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? একদমই না, আমিও আপনার মতো শকড। আই সি। আচ্ছা, এবার বলুন তো, আপনি ওনাকে ঠিক কতদিন ধরে চেনেন? আই মিন, আপনাদের আলাপ পরিচয় কতদিনের? প্রায় 2 বছর। এর মধ্যে কখনো এমন হয়েছে? না, বা অন্তত আমি শুনিনি। আপনি কোনোদিন ওনার রেকর্ডিংয়ে গেছেন? 2-1 বার গেছি বিয়ের আগে। ফ্যান্টাস্টিক লেগেছে। আসলে বিশাখা আগে থেকে সবকিছু ছবির মতো প্ল্যানিং করে রাখে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনার সাথে বিয়ের পর থেকেই ওনার এই হাল। মানে আপনি কি আমাকে কিছু ইঙ্গিত করছেন? যুক্তি তো সেরকমই বলে আবিরবাবু। আপনার এ ব্যাপারে কোনো ইনভলভমেন্ট আছে, প্রত্যক্ষ বা পরোক্ষ? দেখুন ইন্সপেক্টর দত্ত, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলি। আমি গান শুনতে খুব ভালোবাসি, কিন্তু নিজের গান বাজনায় কোনো পারদর্শিতা নেই। আচ্ছা, আপনার বাড়িতে কি আগে কোনোদিন গানের চর্চা ছিল? হ্যাঁ, আমার মা একজন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী, কিন্তু বহুদিন তাকে চর্চা করতে দেখিনি। উঠে পড়লেন ইন্সপেক্টর জয়ন্ত দত্ত। আপাতত তার আর কিছু জানার নেই। 2 দিন পরে রাত 11টা বাজে। নিজেদের বেডরুমে বসে আছে আবির আর বিশাখা। হোয়াট?
তুমি এসব কি বলছো? ঠিক বলছি আবির, আমি তো তোমাকে সব খুলে বললাম সেদিনের ঘটনা। এ কাজ কোনো মানুষের হতে পারে না, আমি শিওর। কিন্তু আজকের দিনে, মানে এই শহরের মাঝখানে এসব ভূত প্রেত? হ্যাঁ, আমি ভুল বলছি না। এসব কোনো অপশক্তির কাজ। ও প্রতিশোধ নিতে চাইছে, আমাকে বাঁচতে দেবে না। প্রতিশোধ? কেন? তুমি কি করেছো? আমি কি করতে যাব? কিন্তু কিন্তু সময় নেই আবির। তুমি একবার বলেছিলে না তারাপীঠে তোমার এক কুলগুরু থাকেন? হ্যাঁ, কিন্তু আমি তো কোনোদিন তার সাথে যোগাযোগ করিনি, এমনকি অ্যাড্রেসও জানি না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি শান্ত হও। যদি হদিশ পাওয়া যায় তাহলে কালই আমরা সেখানে যাব। প্রচণ্ড দুর্যোগের রাত, তুমুল ঝড় বৃষ্টিতে জঙ্গল যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এই দুর্যোগের রাতে মানুষ তো ছাড়, জন্তু জানোয়ারও দেখা যাচ্ছে না। গাছের ফাঁকে বয়ে চলা শনশন বাতাসের আওয়াজ আর ঘন ঘন বজ্রপাতের শব্দ মিলে যেন এক অশুভ প্রহর ঘোষণা করে চলেছে। লোডশেডিংয়ের কারণে পুরো শহর অন্ধকারে চাপা পড়েছে। তার উপর রাতও কম হয়নি, প্রায় 12টা বাজে। তবে এরই মধ্যে মানিকতলার বিখ্যাত লাহাবাড়ির একটি ঘরে আলো জ্বলছে। বাড়ির পিছনের দিকের এই ঘরটায় আজ এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই পরিবারে যে ভয়ঙ্কর বিপদের ছায়া পড়েছে তার প্রতিকার করতে বাড়ির কুলপুরোহিত কালীশঙ্কর বাবু নিজে ছুটে এসেছেন। কালীশঙ্কর রায় নিজে বড় তান্ত্রিক, তবে আজকের ব্যাপারটা নিয়ে তিনি নিজেও দ্বিধান্বিত। সেজন্যই বোধহয় পুজো করতে করতে তার মন বারবার চঞ্চল হয়ে উঠছে। এটা অত্যন্ত দুর্লক্ষণ। তন্ত্রের আসনে বসে এরকম অস্থিরতা। কোনো রকমে মনোসংযোগ করে তিনি এবার শেষ উপাচার শুরু করতে উদ্যত হলেন। তবে তার আগে একবার মুখ তুলে চাইলেন তার সামনে বসা দম্পতির দিকে, আবির আর বিশাখা। সদ্য বিবাহিত দুই যুবক যুবতীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন কালীশঙ্কর। তিনি যা অনুমান করেছেন সেটা যদি সত্যি হয় তাহলে বলতেই হবে তিনি বৃথা পণ্ডশ্রম করছেন। তিনি কেন, কোনো মানুষের সাধ্য নেই ওই বিপদ থেকে ওদের বাঁচায়। তবে কুলপুরোহিত হিসেবে নিজের কর্তব্য পালন তো তাকে করতেই হবে। তবে তার আগে তিনি আরেকবার ওদের সাবধান করে দিলেন। আবির আর বিশাখা, এবার আমি যজ্ঞ শুরু করতে চলেছি। তোমরা কিন্তু আমার কথাটা মনে রেখো, যাই ঘটুক নিজেদের আসন ছেড়ে উঠবে না। যে অপশক্তির করাল গ্রাসে তোমাদের জীবনে সর্বনাশ নেমে এসেছে তা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর। একমাত্র মা তারার আশীর্বাদ পেলেই আমি এর মোকাবিলা করতে পারবো। সুতরাং তোমরা চুপ করে বসে মায়ের নাম স্মরণ করো। আমার কথা মনে থাকবে তো? ওরা সম্মতিসূচক ঘাড় নাড়ল। একটু স্বস্তি পেলেন কালীশঙ্কর। তবে তিনিও সিদ্ধতান্ত্রিক, এত সহজে ঘায়েল হওয়ার পাত্র নন। তন্ত্রলব্ধ শক্তি দিয়ে তিনি এই পূজাস্থল বন্ধন করেছেন। এছাড়াও বিশেষ সতর্কতা হিসেবে আহ্বান করেছেন তার হাকিনীকে, প্রেতলোকের এক হিংস্র জীব। পোষা বাঘের মতো সে সবার অগোচরে তাকে পাহারা দিচ্ছে। কতকটা নিশ্চিন্ত হয়ে যজ্ঞের আগুন জ্বালতে শুরু করলেন তিনি। সবে মাত্র শুরু করেছেন এমন সময় কিছু একটা অনুভব করে মাথা তুলল বিশাখা। তার ভুল হচ্ছে কি না, ভুল নয়, ওই ওই শোনা যাচ্ছে। এবার আবিরও শুনতে পেল। ঝড় বৃষ্টির আওয়াজ ছাপিয়ে ভেসে আসছে একটা গানের সুর। তবে বর্ষার রাতের মন মাতানো সুর নয়,
এ হলো এক ভয়ঙ্কর সুর, যা শুনে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। শুনলেই মনে হয় যে আনন্দ দেওয়ার জন্য নয়, এ সুর হলো আতঙ্ক আর বিভীষিকার যুগলবন্দি। সুরটা ধীরে ধীরে যেন কাছে এগিয়ে আসছে। আর সামলাতে পারল না বিশাখা, উন্মাদের মতো আর্তনাদ করে সে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক তক্ষুনি কোথা থেকে ছুটে এলো বরফের মতো ঠান্ডা হাওয়া। এক ঝাপটায় নিভে গেল আগুন। হাহাকার করে উঠলেন কালীশঙ্কর। বাতাসে তীব্র পচা গন্ধ, তবে তাতে বিচলিত হলেন না তিনি। এ হলো হাকিনীর প্রকট হওয়ার লক্ষণ। কিন্তু পর মুহূর্তে ঘটল এক অভাবিত ঘটনা। বাতাসে টপ করে জ্বলে উঠল একটা হালকা নীল আলো। সেই আলোতে দেখা গেল যজ্ঞ বেদিতে ছড়িয়ে পড়ছে হাড় মাংসের টুকরো। অবিশ্বাস ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন তান্ত্রিক। অসম্ভব, এ হতে পারে না। তার দীর্ঘকালের তন্ত্রবিদ্যার শক্তিকে কেউ অবহেলায় খণ্ডন করে হাকিনীকে ধ্বংস করেছে। এবার তার পালা। তখনই দেখা গেল একটা লাল আলো অন্ধকারে জ্বলে উঠেছে। তারপর সেটা ক্রমশ একটা শরীরের আকৃতি ধারণ করতে লাগলো, অত্যন্ত দ্রুত। না মানুষ, না জন্তু, কি এটা? বেশি ভাবার সময় পেলেন না। লাল রঙের আকৃতি বিশিষ্ট ভয়ঙ্করের স্পর্শে কালীশঙ্করের শরীরটা কেঁপে উঠল। সেই সঙ্গে শুরু হলো অসহ্য যন্ত্রণা। তবে তা মুহূর্তের জন্য। তার মনে হলো ডান চোখ দিয়ে তিনি বাঁ চোখটাকেও দেখতে পাচ্ছেন। কিন্তু তা কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। মুহূর্তের মধ্যে দেহটা লম্বালম্বি ভাগ হয়ে চিরে গেল, আর সেই দ্বিখণ্ডিত শরীরের ভেতর থেকে বেরিয়ে এলো এক রাশ নাড়িভুড়ি আর অন্যান্য অংশ। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। আবির কেঁদে উঠল, কি হলো গুরুদেব? কালীশঙ্করের গলা দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো। অস্ফুটে তিনি কিছু একটা বলতে চাইলেন। আবিরের কানে এলো একটা অস্পষ্ট কথা, ও হলো ব্যাড। শেষ কথাটা অস্পষ্ট হয়ে গেল। বিশাখার দিকে শেষবারের জন্য চোখ তুলে চাইলেন কালীশঙ্কর। কিছু বলতে চাইলেন, পারলেন না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বাড়ির ড্রয়িং রুমে ফ্যাকাশে মুখে বসে আছে আবির আর বিশাখা। পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। বাড়ির পিছনের মার্ডার স্পট থেকে সরে এসে হাতের গ্লাভসটা খুলতে লাগলো জয়ন্ত দত্ত। থানার আইসি এসে জিজ্ঞেস করলেন, স্যার, ওদের অ্যারেস্ট করতে বলবো? আনমনে মাথা নাড়ল জয়ন্ত। আশ্চর্য হলো, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের কারণে এই দম্পতিকে অনায়াসে গারদে পোড়া যায়। কিন্তু আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু ফিজিবিলিটি বলে তো একটা ব্যাপার আছে। মৃত কালীশঙ্কর রায় বয়স্ক হলেও যথেষ্ট বলশালী ছিলেন। তাকে ওভাবে মার্ডার করার ক্ষমতা এদের নেই। আর তাছাড়া বডিটা যেভাবে স্মুথলি লম্বালম্বি চিড়ে ফেলা হয়েছে, সেটা সাধারণ ছুরি চাকু দিয়ে সম্ভব নয়। ইলেকট্রিক করাত লাগে। সেরকম কিছু পাওয়া গেছে কি? না স্যার। অর্থাৎ প্রিলিমিনারি ইনকোয়ারি বলছে খুনি অন্য কেউ। কে হতে পারে স্যার? উত্তর দিল না জয়ন্ত। তার মনে একটা সন্দেহ কিছুদিন আগে থেকেই দেখা দিয়েছে, কিন্তু প্রমাণের অভাবে সে চুপ করে আছে। আজ একটা সুযোগ এসেছে সত্যিটাকে খুঁজে বের করার। আইসির দিকে তাকিয়ে সে বলল, চলুন বাড়িটা সার্চ করা যাক। রাত 10টা বাজে।
আজও জোরে বৃষ্টি হচ্ছে। আজ আবার পাওয়ার কাট। অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তির মতো বাড়িটা দাঁড়িয়ে আছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে বিশাখা। আবির তার পাশে এসে দাঁড়ালো। মুখে কিছু না বলে স্বামীর হাতটা জড়িয়ে ধরল সে। বিশাখা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, ভরসা রাখো। কিন্তু একটা কথা মনে হচ্ছে, এসবের পেছনে তোমার গানের কি কিছু ভূমিকা রয়েছে? ঠিক বলেছেন। কথাটা এলো পিছন থেকে, ইন্সপেক্টর জয়ন্ত দত্ত। আপনি এত রাতে এখানে? বাধ্য হয়ে আসতে হলো আবিরবাবু। যে ভয়ঙ্কর বিপদ আপনার ওয়াইফ ডেকে এনেছেন। কথাটা শেষ করতে না দিয়ে ঝাঁচিয়ে উঠল বিশাখা। আমার বাড়িতে আমার হাজবেন্ডের সামনে আপনি আমাকে অপমান করছেন? হাউ ডিয়ার ইট! চিৎকার করলে সত্যিটা চাপা পড়বে না ম্যাডাম। এই দেখুন, এটা চিনতে পারছেন? আপনাদের বেডরুমের ড্রয়ার থেকে আজ সকালে এটা পেয়েছি। এটা একটা গানের স্বরলিপি। রূপম স্টুডিওতে ওই ঘটনার দিন তদন্ত করতে গিয়ে একটা জ্বলে যাওয়া স্বরলিপি পেয়েছি। দুটোই হুবহু এক। অর্থাৎ আপনার এই গানটাই সবকিছুর মূলে। আপনি পাগল হয়ে গেছেন ইন্সপেক্টর। খুনিকে ধরতে না পেরে উল্টোপাল্টা কথা বলছেন। এসবের মূলে কিনা আমার গান। ওকে, ইন দ্যাট কেস মিসেস বিশাখা লাহা, আপনি গানটা এখন একবার গিয়ে শোনান। আমার ধারণা সত্যি না মিথ্যে সেটা প্রমাণ হয়ে যাবে। মোটেও না। আপনার কথায় আমি গান গাইবো কেন? আর যদি আমি বলি? কি বলছো? আমি কেন? প্লিজ। মাথা নামিয়ে নিল বিশাখা, চোখ বুজে ফেলল। শোনা গেল এক অদ্ভুত সুর লহরী। সেই সুরে আবেগের মূর্ছনা নেই, রয়েছে এক সর্বনাশের আমন্ত্রণ। বহু যুগের পুঞ্জীভূত অন্ধকারের এক অলঙ্ঘ আহ্বান। যেন ছুটে আসছে এক সর্বগ্রাসী দানবের করাল ছায়া। কি যেন নেশা আছে এই সুরে। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। একটা আর্তনাদ শুনে হুঁশ ফিরে এলো সবার। দাঁড়িয়ে রয়েছেন কল্পনা লাহা, আবিরের মা। বিশাখাও চমকে উঠে কান বন্ধ করে দিল। এই গান তুমি কোথায় শিখলে? আমি আমার গুরুজির কাছে। এই সুর জানে মাত্র 3 জন, আর তাদের একজন হলাম আমি। কোনো মতেই আর কারোর কাছে এই স্বরলিপি থাকতেই পারে না। বলো বলো, কোথায় পেয়েছো এটা? মুখ ফ্যাকাশে হয়ে গেল বিশাখা। জড়ানো গলায় কোনো রকমে সে বলল, এই স্বরলিপি আমার না। আমি এটা চুরি করেছি আপনার আলমারি থেকে। আবিরের চমকে ওঠার সাথে সাথে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল বিশাখা। 5 মিনিট পরের কথা। ওরা সবাই সমবেত হয়েছে ড্রয়িং রুমে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বিশাখা কথা বলতে শুরু করলো। আমি ছোট থেকেই বিখ্যাত শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম। বড় হয়ে শিল্পী হলাম, নাম হলো, কিন্তু তাতে আমার মন ভরল না। আমি চাইছিলাম এমন কিছু করে দেখাতে যেটা গানের দুনিয়ায় আমি অমর হয়ে থাকব। এই নিয়ে একদিন কথা বলার সময় আমার গুরুজির থেকে জানতে পারলাম এই সুরের কথা। মাত্র 2 অক্টেট দিয়ে বাঁধা হয়েছে, কিন্তু ওনার কাছে এটা ছিল না। এটা নাকি খুব ভয়ঙ্কর একটা সুর, বহু যুগের পুরনো, খুব গোপনে লুকিয়ে রাখা হয়েছে। ওনার গুরুদেব নাকি এটা জানতেন। তিনি এটা দিয়েছিলেন তার এক সুযোগ্য ছাত্রীকে। গুরুজির থেকে তার নামটা জানতে পারলাম, কল্পনা লাহা, আবিরের মা। আপনারা জানেন আমার বাবা এক রাজ্যের ডেপুটি হোম সেক্রেটারি। তারই সোর্স দিয়ে আমি খুঁজে বার করলাম ওনাকে, কিন্তু কি সূত্রে ওনার কাছে আসব? কাজেই বেছে নিলাম আবিরকে। প্রেম করা শুরু করলাম।
এরপর ছেলের প্রেমিকা হিসাবে আবির না থাকলেও অনেকবার এ বাড়িতে আসতাম, ওনার সাথে গল্প করতাম। আসলে সুযোগের অপেক্ষায় থাকতাম। এই সুযোগও এলো প্রায় 1 বছর পর। বাড়িতে সেদিন কেউ ছিল না। 1 কাপ চা পান করার সুযোগে ওনার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। উনি ঘুমিয়ে পড়লেন। আর সেই সুযোগেই আমি আবিরের বাবা মায়ের বেডরুমে গিয়ে ওনার আলমারি খুলে এই স্বরলিপিটা বের করে নিই। তারপর সেটা রেয়াজ করতে শুরু করি। বোকা মেয়ে, তুমি জানো না কি ভয়ঙ্কর অন্যায় করেছো তুমি। প্রকৃত উপাচার ছাড়া এই সুরের সাধনা করে তুমি সর্বনাশের রাস্তায় পা দিয়েছো, খুলে দিয়েছো মৃত্যুর দরজা। হ্যাঁ রে, এই সুর কোনো সাধারণ সুর নয়। এই সুরের জন্ম হয়েছিল সৃষ্টির আদিকালে, সাক্ষাৎ নরকে। মৃত্যু স্বয়ং এ সুরের সৃষ্টিকর্তা। হিন্দু ধর্মে 18টি নরক আছে, তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর হল মহারৌরব নরক। অত্যাচারীদের এই নরকে নিক্ষেপ করা হয়, আর এই নরকের বাসিন্দা রুরুর দল তাদের যন্ত্রণা দিয়ে ছিঁড়ে খায়। সেই মহারৌরব নরকে পাপীদের শাস্তি দেওয়ার সময় ওইখানে এই সুর বাজতে থাকে। কিন্তু বাইরে কোথাও এই সুর বেজে উঠলেই মহারৌরব নরকের দরজা খুলে যায়। বেরিয়ে আসে রুরুদের দলপতি, নাম ক্রোবেদ। সে তার অনুচরদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং পাপীদের ছিন্ন ভিন্ন করে যন্ত্রণা দিতে শুরু করে। তাই এই সুরকে বলা হয় নরকদ্বারের চাবিকাঠি। যেহেতু প্রত্যেক মানুষই কিছু না কিছু পাপ করে থাকে, তাই পৃথিবীতে ক্রোবেদ প্রকট হলেই তার মরণ নিশ্চিত। কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা ক্রোবেদকে আটকানো যায় না। কিন্তু এহেন সুর নরকের ভেতর থেকে বাইরের দুনিয়ায় এলো কিভাবে? শোনা যায় এ কাজ করেছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য সত্যযুগে। দেবাদিদেব মহাদেবের কাছ থেকে তিনি এই সুরের স্বরলিপি লাভ করেছিলেন। প্রহ্লাদকে বিনষ্ট করার জন্য তিনি এই সুরের প্রয়োগ করেন। তার সামনে এটি বাজাতে থাকেন। খুলে যায় নরকের দ্বার, বেরিয়ে আসে ক্রোবেদ। তবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পুষ্ট প্রহ্লাদকে সে স্পর্শও করতে পারেনি। এরপর শুক্রাচার্য এর ভয়াবহতা বুঝতে পেরে এই স্বরলিপি লুকিয়ে ফেলেন। আর আমাদের সঙ্গীত গুরুরাও এই নরক দ্বারের চাবিকাঠি সযত্নে গোপনে রেখেছিলেন। আমার গুরুদেব ওস্তাদ হরিকিষাণ এটি জানতেন। তিনি নিজের মৃত্যুর আগে আমাকে এই সুর দান করেন। এই সুরের সাধনা করার আগে শিবের একটি বিশেষ পুজো করতে হয়, কিন্তু বিশাখা সেটা না জেনে এটার চর্চা করেছে। এখন ওর সামনে শুধুই মৃত্যু। মা, মানছি অন্যায় করেছে, কিন্তু না জেনে। এর কি কোনো প্রতিকার নেই? ক্রোবেদ কোনো প্রেত পিশাচ নয় যে তন্ত্রমন্ত্র দিয়ে তাকে আটকানো যাবে। তবে দুটো উপায় আছে। ভগবান শিবের আরাধনা, যেহেতু তিনি নাদের ধারক ও বাহক এবং সংহারের অধিষ্ঠিত দেবতা, তার কৃপাদৃষ্টি পেলে ওই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। আর কি হলো মা, চুপ করে গেলে কেন? বলি ক্রোবেদ, বলি চাই, তবে সেটা হবে নরবলি। আর আর যে সে মানুষ নয়, তার গোত্র আর জন্মলগ্ন বিশাখার সাথে এক হতে হবে। যদি এরকম কাউকে বলি দেওয়া যায়, তাহলেই তার আত্মাকে নিয়ে রুরুর দলপতি ফিরে যাবে, বন্ধ হয়ে যাবে নরকদ্বার। কিন্তু এখন আপাতত আমি একটা প্রক্রিয়া করতে চাই। ভগবান শিবের একটা বিশেষ পুজো, যদি তাতে কিছু হয়। আর পুজো শুরুর আগে গঙ্গাজল দিয়ে একটা গণ্ডি দিয়ে দিচ্ছি। যেহেতু মা গঙ্গা মহাদেবের মাথায় থাকেন, সুতরাং তার স্পর্শেও সেই স্থান এই ধরনের জীবের পক্ষে নিষিদ্ধ। এর ভেতরে তোমরা সুরক্ষিত, তবে পুজো চলাকালে কোনো মতেই ওই গণ্ডির বাইরে যাবে না। কিন্তু যত ভয় আসুক, মনে থাকবে তো? অস্থিরভাবে মাথা নেড়ে সায় দিল বিশাখা। আবির তার হাতটা শক্ত করে চেপে ধরল।
সামান্য উপকরণ সাজিয়ে পুজো শুরু করলেন কল্পনা দেবী। সামনে মাটিতে বসে আছে আবির আর বিশাখা। মাত্র কয়েক মিনিট, তারপরেই শোনা গেল এক জান্তব গর্জন। পৃথিবীর কোনো শব্দের সাথে তার তুলনা হয় না, কারণ সেটা আসছে নরকের অতল গহ্বর থেকে। মুহূর্তের মধ্যে ওদের মাথার উপরের আকাশটা লাল মেঘে ঢেকে গেল। ঝলসে উঠল বিদ্যুৎ। অন্ধকারের মধ্যে দেখা গেল এক ভয়াল দর্শন ছায়ামূর্তি। ঊর্ধ্বভাগ ছাগলের আকৃতি আর নিম্নভাগ পাখির, মাথায় দুটো শিং। এসে পড়েছে ক্রুব্যাট। আগের দিনের ভুল স্মরণ করে কাঠ হয়ে বসে রইল বিশাখা, কিন্তু এবার নড়ে উঠল আবির। বিপাশার হাত ছেড়ে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালো সে। তারপর এক লাফে গন্ডির বাইরে এসে দাঁড়ালো। আতঙ্কে চিৎকার করে উঠলেন কল্পনা দেবী। এটা কি করলি? ফিস ফিস করে আবির বলল, আর কোনো উপায় ছিল না মা। বিদ্যুৎ ঝলকের মতো তার মনে পড়ল 3 মাস আগের একটি দিন, আবিরের জন্মদিন। বিশাখাও সেদিন এসেছিল, কিন্তু বাক্স খুলে তিনি দেখেছিলেন 2টো কেক। আস্তে আস্তে আবির বলেছিল, মা, আজ বিশাখারও জন্মদিন। আরে কি অদ্ভুত, ওরও জন্মের সময় রাত 10:12। হ্যাঁ, বিশাখা আর আবিরের জন্মলগ্ন এক, আর বিবাহের বন্ধনে ওদের গোত্রও এক। তার মানে ছায়ামূর্তির খুরযুক্ত হাতটা একবার নড়ে উঠল। সাথে সাথে আবিরের গলাটা আড়াআড়ি ভাবে কেটে গেল। কাটা মাথাটা খসে পড়ল বিশাখার কোলে। আর্তনাদ করে লুটিয়ে পড়ল বিশাখা। কিন্তু পাথর হয়ে বসে রইলেন কল্পনা লাহা। বলি মানে তো শুধু অন্য কাউকে নয়, নিজেরও হতে পারে। হ্যাঁ, এটা আত্মবলিদান। ভালোবাসার জন্য নিজের প্রাণ দিয়ে স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছে আবির, বন্ধ করে দিয়েছে নরক দ্বার। কাহিনী শেষ করে টিভির পর্দায় চোখ মুছল বিশাখা। এবার পলাশ বলল, ম্যাডাম, আই এম সরি, আমার আর কিছু বলার নেই। আশা করি দর্শকরাও ব্যাপারটা বুঝেছেন। শো শেষ করার আগে একটা লাস্ট প্রশ্ন, নরকদ্বার কি তাহলে চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে, নাকি আবার কোনোদিন খুলে যাবে, বেরিয়ে আসবে ওই নারকীয় ভয়ঙ্কর? কে আর সেই সুর গাইবে? আবিরের মা 7 দিনের মধ্যে চিরবিদায় নিয়েছিল, আর আমি সেই দিনের পর থেকে আমি আর কোনোদিন গান করতে পারিনি। আমার স্বামী আমার জীবন বাঁচিয়ে দিলেও ভগবান আমার কণ্ঠ থেকে সুর কেড়ে নিয়েছে। এখন আমি শুধুমাত্র আবির লাহার স্ত্রী হিসেবে এখন তার বিজনেস দেখাশোনা করি। পলাশ অনুষ্ঠান শেষ করতে ব্যস্ত। দর্শকরা প্রচুর মেসেজ করেছেন, কিন্তু তার কানে সেসব আর ঢুকলো না। তার চোখে ভেসে উঠল একটা ঘর। এক 10 বছরের ছেলে বিছানায় বসে আছে, তার আর আবিরের সন্তান অভ্রজিৎ। যেটা সে দেখতে পেল না সেটা হলো অভ্র তার পুরনো বইয়ের ব্যাগ থেকে একটা কাগজ বের করলো, হাতে লেখা। নামি মিউজিক একাডেমির লেভেল 3 স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা তার চেনা, একটা স্বরলিপি। কিন্তু মা এটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল কেন কে জানে। তবে এটুকু সে বুঝেছে যে এটা ভীষণ জটিল। আরেকটু বড় হলেই সেটা প্র্যাকটিস শুরু করবে। হয়তো তাতে খুলে যাবে একটা নতুন জগতের দরজা, জীবনের বা
শুনছিলেন নরকের দ্বার, রচনা অমিত ঘোষ, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে ঝিনুক, অরিজিৎ, পৌতোষা, সুপর্ণ, পলাশ, রূপম, প্রিয়ঙ্কর ও শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন।